হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স স্কলার। আগের দিন আমরা আমাদের যে প্রথম চ্যাপ্টার ছিল যে ভৌত রাশির পরিমাপ ও মাত্রা, সেটা আমরা শেষ করেছি এবং তারপরে আমরা তার প্রশ্নপত্র যেগুলো কোশ্চেন আছে, যেগুলো বিভিন্ন পরীক্ষাতে আসে, তোমাদের বোর্ডের পরীক্ষা বা জয়েন্ট বা নিট পরীক্ষা, বিভিন্ন পরীক্ষাতে যে সমস্ত কোশ্চেন আসে সেগুলো ডিসকাস করেছি এবং সেগুলো কী করে করতে হবে সেগুলো বলা হয়েছে। তো আমরা সেই প্রথম চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলেছি। আজকে যেটা করব সেটা হচ্ছে নতুন একটা ইউনিট, সেটা হচ্ছে স্মৃতিবিজ্ঞান বা কিনেমেটিক্স। এবার স্মৃতিবিজ্ঞান বলতে আমরা কি বুঝি? যে বিজ্ঞানের যে শাখাতে আমরা বিভিন্ন বস্তুর গতি নিয়ে বর্ণনা করি সেটা হচ্ছে স্মৃতিবিজ্ঞান বা কিনেমেটিক্স। এবার ধরো যে আমাদের চারপাশে আমরা দেখি যে ধরো তুমি হাঁটছো, দৌড়চ্ছ, বা একটা গাড়ি ছুটছে, বা একটা বিমান উড়ছে, তার গতিবেগ কত, সে তার কীভাবে যাচ্ছে, সে যে তার যে গতির ব্যাপারটা, সেটা নিয়ে আমরা বর্ণনা করছি, সেটা হচ্ছে স্মৃতিবিজ্ঞান। তো গতি নিয়ে, যে কোনো কিছুর গতি কোনো কিছু চলছে, সেই জিনিসটার বর্ণনা যে বিজ্ঞানে করা হয় সেটাকে বলা হয় স্মৃতিবিজ্ঞান বা ইংরেজিতে বলা হয় কিনেমেটিক্স। তোমরা বাংলা পড়ার সাথে সাথে ইংরেজিতে যে টার্মগুলো আছে সেগুলো একটু ধ্যান দেবে, কারণ হচ্ছে আজকে তোমাদের বোর্ড অবশ্যই ওয়েস্ট বেঙ্গল বোর্ডে অবশ্যই তোমরা বাংলাতে লিখছো, বাংলাতে পড়ছো ঠিকই, কিন্তু ভবিষ্যতে যখন তুমি প্রথমত হচ্ছে যে ভবিষ্যতে তুমি যখন অনার্স নেবে তখন তোমাকে পুরোটাই, যদি ফিজিক্স অনার্স নাও বা কেমিস্ট্রি নাও, তুমি যে কোনো অনার্সে তোমাকে ইংরেজিতেই পড়তে হবে। তো তখন তোমাকে ইংরেজি টার্মগুলোই কিন্তু তোমাকে মেন লাগবে, তখন বাংলা কিন্তু থাকবে না, এবং সেই জন্য তোমাকে ইংরেজি টার্মগুলো ধরে রাখতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে যে তোমাদের যে জয়েন্ট পরীক্ষা, অল ইন্ডিয়ার পরীক্ষাগুলো হয়, সেখানে কিন্তু সব সময় ইংলিশ থাকবে। ইংরেজি টার্মগুলো তুমি যদি মাথায় রাখো, তাহলে পরে যদি তুমি অন্য টার্মগুলো বুঝতে না পারো, তুমি ইংরেজির এই মেন টার্মগুলো ধরেই তুমি বুঝে নিতে পারো, আচ্ছা এটা কী জিজ্ঞাসা করছে। তো সেই জন্য ইংরেজি টার্মগুলোতে একটু বেশি ধ্যান দেবে। তো আমি সেটাই ট্রাই করছি যে এই চ্যাপ্টার থেকে শুরু করছি যে বাংলার সাথে সাথে ইংরেজিটাও তোমাদেরকে প্র্যাকটিস করানো, যাতে তোমরাও জিনিসটা আস্তে আস্তে আয়ত্ত করতে পারে যে আচ্ছা এটাকে ইংরেজিতে এটা বলে, এবং সেটা মাথায় থেকে যায়। ওকে, তো তাহলে বোঝা গেল যে তাহলে স্মৃতিবিজ্ঞান বলতে আমরা কী বুঝি? যে বিজ্ঞানের যে শাখায় আমরা কোনো বস্তুর গতি নিয়ে বর্ণনা করি বা গতির কারণ অনুসন্ধান করি, সেই শাখা হচ্ছে স্মৃতিবিজ্ঞান। এবার গতি তো বিভিন্ন রকমের হতে পারে না। আমি এখানে একটা রাস্তাতে হাঁটছি বা একটা বিমান উড়ছে, তো বিভিন্ন রকমের গতি হতে পারে। তো 3 রকমের গতি আমি এখানে ব্যাখ্যা করব। সেটা হচ্ছে, একটা হচ্ছে একমাত্রিক গতি। একমাত্রিক গতি বলছি যে কোনো বস্তুর গতি যদি একটি সরল রেখায় সীমাবদ্ধ, তো একটি সরল রেখায় সীমাবদ্ধ সরল রেখায় সীমাবদ্ধ গতি, তাহলে তাকে বলছি একমাত্রিক গতি। যেমন ধরো তুমি যদি একটা রোডে তুমি একটা গাড়ি আছে, গাড়িটা যদি সোজা কোনো না বেঁকে পুরো সোজা যদি যায়, তাহলে তাকে বলছে একমাত্রিক গতি। আবার ধরো একটা বন্দুক থেকে একটা গুলি বেরোচ্ছে, পুরো সোজা বেরোচ্ছে, তাহলে এটা হচ্ছে একটা সরল রেখায় জিনিসটা যাচ্ছে, তো সেই জন্য এটা হচ্ছে একমাত্রিক গতি। ঠিক আছে, এবার হচ্ছে দ্বিমাত্রিক গতি। দ্বিমাত্রিক গতি আমরা বলতে বুঝি যে কোনো বস্তুর গতি যদি একটি সমতলে সীমাবদ্ধ থাকে, কোনো বস্তুর গতি যদি একটি সমতলে সীমাবদ্ধ থাকে, তাহলে হচ্ছে দ্বিমাত্রিক গতি। যেমন ধরো তোমরা বিভিন্ন মেলাতে দেখতে পাও যে একটা নাগরদোলা ঘুরছে ঠিকই, তুমি দেখবে এটার সমতলে এটা ঘুরছে, এটা সমতল আছে, এবং এইটাকে বলা হয় দ্বিমাত্রিক গতি। বা তুমি যদি একটা পিঁপড়ে, তোমাদের যে ঘরের মেঝেতে একটা পিঁপড়ে যাচ্ছে, ধরো পিঁপড়েটা যাবে, তুমি দেখবে এইভাবে যেতে পারে, কিন্তু সে উড়তে পারে না, সে যেতে পারে এইভাবে, কি একটা সমতলে সে আবদ্ধ তার গতি, এইটাকে বলা হচ্ছে দ্বিমাত্রিক গতি। এবার আসছি ত্রিমাত্রিক গতি। ত্রিমাত্রিক গতি যেটা হচ্ছে সমতলে সীমাবদ্ধ নয়, যে গতি সমতলে সীমাবদ্ধ নয় তাকে বলছে ত্রিমাত্রিক গতি। যেমন ধরো আকাশে বিমান উঠছে,
তো প্রথমে কি করবে, যে যখন বিমান চড়ে বা শুরু করে তখন একটা রাস্তায় যাচ্ছে তারপরে উড়ে যায়। বা ধরো তুমি যদি একটা মশা বসে আছে, তবে তো হঠাৎ করে উড়ে গেল, মানে কি একটা সমতলে কিন্তু সীমাবদ্ধ নয়, ও কিন্তু উড়ে যাচ্ছে। তার মানে কি এর সমতলে সীমাবদ্ধ হলে দ্বিমাত্রিক গতি, একটা সরল রেখায় থাকলে একমাত্রিক, সমতলে থাকলে দ্বিমাত্রিক, তারপরে উড়ে যাচ্ছে তখন এটা তিনমাত্রিক, মানে আরও একটা মাত্রা যোগ হলো ওর গতির ক্ষেত্রে, সেই জন্য ত্রিমাত্রিক গতি। ওকে, তাহলে ত্রিমাত্রিক গতি হচ্ছে সরলরেখায় সীমাবদ্ধ বা সরলরেখা বা সমতলে সীমাবদ্ধ নয় এরকম গতি, সেটা হচ্ছে ত্রিমাত্রিক গতি। এবার যেটা আসবো সেটা হচ্ছে ভৌতবিজ্ঞানে একটা খুব ভালো জিনিস, সেটা হচ্ছে স্থিতীয় গতি। স্থিতি বলতে আমরা কী বুঝি? স্থিতি বলতে যে ধরো আমাদের যে চারিপাশে আছে গাছপালা, ঘরবাড়ি, এগুলো কি কোনো সময় তুমি দেখতে পাচ্ছ যে হাঁটাচলা করছে না? ঘরবাড়ি বা কিন্তু তুমি হাঁটাচলা করতে পারো, তুমি এখান থেকে ওখানে যেতে পারো, কিন্তু গাছপালা, ঘরবাড়ি এগুলো যেতে পারে না। তাহলে মানে কি সময়ের সাথে সাথে যে সমস্ত জিনিস একই জায়গায় থেকে যায় বা স্থির বলি যেটাকে, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে কোনো বস্তু যদি অবস্থার পরিবর্তন বা স্থান পরিবর্তন না করে, তাহলে সময়ের পরিবর্তনের সঙ্গে যদি কোনো বস্তু স্থান পরিবর্তন না করে, তাহলে তাকে হচ্ছে স্থির বস্তু বলে, এবং তার অবস্থাকে স্থিতি বলা হয়, স্থিতি বলে। তাহলে কোনো বস্তু যদি সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন না করে, একই জায়গায় থেকে যায়, গাছপালা, ঘর বাড়ি, এরকম আরও অনেক ভুরি এক্সাম্পল আছে, তো সেইগুলো হচ্ছে আমরা বলি স্থির বস্তু, এবং তার অবস্থাকে বলা হয় স্থিতি। এবার যদি আমি দেখি গতি, তাহলে কী বলে? তাহলে গতি তার উল্টো, যে সময়ের সঙ্গে সঙ্গে বা সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোনো বস্তু যদি স্থান পরিবর্তন করে, তুমি দেখবে ট্রেন চলছে, বাস চলছে, বিমান উড়ছে, তুমি হাঁটছো, এগুলো সব কিন্তু গতি। তাহলে সময়ের গতি বলতে তাহলে আমরা কী বুঝি? যে সময়ের পরিবর্তনের সঙ্গে বস্তু স্থান পরিবর্তন করে, তার অবস্থাকে গতি বলে, গতি বলে। তাহলে স্থিতি বোঝা গেল যে কোনো বস্তু যদি স্থান পরিবর্তন না করে, আর গতি কাকে বলে? যে কোনো বস্তু যদি স্থান পরিবর্তন করে তার অবস্থাকে গতি বলা হয়। এবার যদি আসছি তাহলে চরম স্থিতি কি? চরম স্থিতি মানে হচ্ছে কোনো বস্তু যদি চরম স্থির মানে একেবারে স্থির, মানে যেটা একদম স্থির, যেটা একদম চলে না। কিন্তু সেটা কি হয়? যেমন ধরো যদি তুমি দেখো যে আমরা এমনিতে কী করি, গাছপালা আমরা দেখি যে স্থির আছে, তুমি ট্রেন থেকে দেখবে গাছপালাগুলো মুভ করছে, গাছপালাগুলো চলছে। এবার আমরা যখন পৃথিবীতে আছি আমরা দেখতে পাই যে গাছপালা, ঘরবাড়ি সমস্ত স্থির। এবার তুমি যদি আরও ভালো করে দেখো যে পৃথিবী ঘুরছে কার সাপেক্ষে? নিজের সাপেক্ষে প্লাস সূর্যের সাপেক্ষে। তাহলে পৃথিবী কিন্তু স্থির নয়। তাহলে পৃথিবী যখন স্থির নয়, তাহলে গাছপালা কী করে স্থির? তারপরে ঘরবাড়ি কী করে স্থির? তাহলে ঘরবাড়িও স্থির নয়, পৃথিবী স্থির নয়, তার মানে সূর্য স্থির। তাহলে সূর্য কি স্থির? সেটাও নয়। তুমি যদি দেখো আমাদের সূর্য কিন্তু একটা ছায়াপথে আছে, এবং ছায়াপথের সেখানে যে কেন্দ্র তার সাপেক্ষে ঘুরে বেড়াচ্ছে। তার মানে কি সূর্যও স্থির নয়, পৃথিবীও স্থির নয়, তার মানে গাছপালাও স্থির নয়, সমস্ত কিছুই স্থির নয়, ছায়াপথও ঘুরছে। তার মানে কি কোনো কিছু একেবারে স্থির কিন্তু নয়, কোনো বস্তু। তার মানে কি আমরা চরম স্থিতি বলতে আমরা কিছুই জানি না, চরম স্থিতি কী জিনিস। সেরকম চরম গতি বলতে কী বুঝি? চরম গতি বলতে বুঝি যে ধরো কোনো একটা বস্তু একেবারে স্থির, তার সাপেক্ষে কোনো বস্তু যদি মুভ করছে বা যাচ্ছে,
তাহলে এই চরম স্থির বস্তু সাপেক্ষে কোনো বস্তু যদি যেত তার গতিকে বলা হতো চরম গতি। কিন্তু যদি চরম স্থিতি বা চরম স্থির বস্তুই যদি না থাকে তাহলে চরম গতিই বা কী করে থাকবে? তার মানে আমরা চরম স্থিতিও জানি না, চরম গতিও বলতেও আমরা কিছু জানি না। বোঝা গেল ব্যাপারটা? এবার আসি নির্দেশতন্ত্র। নির্দেশতন্ত্রকে ইংরেজিতে বলা হয় রেফারেন্স ফ্রেম। রেফারেন্স ফ্রেম। এবার দেখো, যেটা আমি বলছিলাম যে তুমি যখন ট্রেনের মধ্যে আছো, তুমি দেখবে যে তোমার যে সামনে একজন আছে, তার সামনে একজন আছে, তারা সবাই স্থির এবং ট্রেনের মধ্যে সমস্ত কিছুকেই তুমি স্থির দেখবে। কিন্তু যদি বাইরে দেখো, তুমি দেখবে বাইরে সমস্ত চলছে। কিন্তু যদি একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা লোক ট্রেনটাকে দেখে, ট্রেন চলছে, তোমাদেরকে দেখবে তোমরাও চলছো। তার মানে কি, এটা ডিপেন্ড করছে যে তুমি কোথা থেকে জিনিসটা দেখছো। যদি ট্রেনের ভিতর থেকেই যদি ট্রেনকে দেখো তাহলে তুমি দেখবে ট্রেন স্থির। ট্রেনের বাইরে থেকে ট্রেনকে দেখো, তার মানে তুমি দেখবে ট্রেন চলছে। তার মানে কি, যে তুমি কোথা থেকে দেখছো জিনিসটা, সেইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো যেমন ধরো যে যেটা বলছিলাম যে পৃথিবীর ক্ষেত্রেও পৃথিবী যে ঘুরছে সেটা কখন বুঝবে? যখন তুমি পৃথিবীর বাইরে থেকে দেখবে। পৃথিবীর উপরে থেকে তুমি কখনোই বুঝতে পারবে না যে পৃথিবী ঘুরছে। তো সেই জন্য এবার ধরো যে তার জন্য আমাদেরকে একটা কোথা থেকে আমি জিনিসটাকে দেখবো সেটা হচ্ছে ডিপেন্ড করছে। এবং ধরো তুমি একটা বই নিয়েছো বা একটা বল নিয়েছো এবং সেখানে তুমি একটা কোনো কিছুর অবস্থান পরিবর্তন করতে চাও। ঠিক আছে? মানে কোনো একটা বিন্দু আছে, তার অবস্থান কত তুমি সেটা নির্ণয় করতে যাও। তাহলে সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে তুমি কোথা থেকে সেটা পরিমাপ করবে। তুমি তুমি ওই বলের উপরেই কোনো একটা বিন্দু থেকে তুমি সেটা পরিমাপ করতে পারো যে এতটা দূরত্বে, বা বাইরে থেকেও তুমি সেটা বাইরে কোনো একটা বিন্দু নেই সেখান থেকে তুমি পরিমাপ করতে পারো। তাহলে এই অবস্থার যে কোনো একটা বিন্দু, কোনো একটা জিনিসের, কোনো একটা বস্তুর অবস্থান পরিমাপ করার জন্য আমাদের একটা রেফারেন্স বা একটা নির্দেশতন্ত্র নিতে হবে, যার সাপেক্ষে আমি পরিমাপ করব যে তার কোনো একটা বিন্দুটা আছে। এরকম অসংখ্য হতে পারে যে তুমি ধরো বইয়ের একটা বিন্দু আছে, এটার অবস্থান কত, তুমি যে এই কোণার সাপেক্ষে মাপো তাহলে তুমি দেখতে পাবে যে কতটা দূরে, এখান থেকে কতটা দূরে। তুমি যদি এখান থেকে মাপো দেখবে কতটা দূরে। এরকম বিভিন্ন জায়গা থেকে তুমি করতে পারো। তার মানে কি, রেফারেন্স ফ্রেম কিন্তু অসংখ্য, তুমি অনেক ধরতে পারো। কিন্তু সব ধরলে কি সুবিধা হবে? তাহলে আমাকে এমন একটা নিতে হবে যেটা সুবিধা হয়। তাহলে সুবিধাজনক নির্দেশতন্ত্র বলতে বুঝি যে আমরা যেখান থেকে বা যে নির্দেশতন্ত্র নিলে আমাদের সমস্ত কিছু সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। যেমন ধরো, সূর্যের সাপেক্ষে যদি পৃথিবী ঘোরে, তুমি যদি পৃথিবীর ওপর থেকেই তুমি যাও পৃথিবীর গতি বর্ণনা করতে যাও, তুমি হবে না। তাহলে তোমাকে কী করতে হবে? যে সূর্যকে স্থির ধরে নিতে হবে এবং সূর্য সাপেক্ষে তোমাকে পৃথিবীর গতি বর্ণনা করতে হবে। এবার ধরো পৃথিবীর ওপরে কোনো একটা ট্রেন চলছে, তার মানে কি, তুমি যদি পৃথিবীটাকে স্থির ধরে তুমি কোনো একটা পয়েন্ট থেকে যদি পরিমাপ করো তাহলে তুমি ট্রেনের গতি ব্যাখ্যা করতে পারবে, তাই তো? তার মানে কি, যে এখানে প্রথম ক্ষেত্রে যখন হচ্ছে পৃথিবী ঘুরছিল তখন তোমাকে সূর্যের সাপেক্ষে সেটা পরিমাপ করতে হবে। আবার যখন ট্রেন চলছে তখন তোমাকে পৃথিবীর সাপেক্ষে করতে পারে। আবার যদি ট্রেনের মধ্যে তুমি একটা বল নিয়ে খেলা করছো, বল উপর দিকে ছুড়লে করলে, তখন তোমাকে ধরে নিতে হবে কি ট্রেনটা স্থির এবং ট্রেনের সাপেক্ষে তুমি বলটার গতি পরিমাপ করতে হবে। তাহলে মানে কি, আমি কোনখানে আছি, কোন জিনিসটার আমি অবস্থান বা গতি পরিমাপ করতে চাই, তাহলে সেই মতো আমাকে একটা সুবিধাজনক নির্দেশতন্ত্র নিতে হবে। বোঝা গেল ব্যাপারটা? এবার আসছি যে সব স্থিতি বা গতি কিন্তু আপেক্ষিক। যেটা আমি বললাম যে তুমি যদি ট্রেনের ভিতর থেকেই তুমি দেখো ট্রেনটাকে তাহলে তুমি দেখবে স্থির আছে, বাইরে থেকে যদি দেখো তাহলে আবার গতিশীল। আবার যদি দেখো যে পৃথিবীর উপর থেকে তুমি দেখছো যে ট্রেনটা গতিশীল, আবার পৃথিবী কিন্তু স্থির। আবার তুমি যদি সূর্য থেকে দেখো পৃথিবী কিন্তু ঘুরছে, আবার পৃথিবী সাপেক্ষে সূর্যকে দেখবে সূর্য ঘুরছে, প্রত্যেকদিন পূর্ব দিকে উঠছে, পশ্চিম দিকে যাচ্ছে। তার মানে কি, যে সমস্ত স্থিতি বা সমস্ত গতি কিন্তু আপেক্ষিক। কোনো কিছু মানে আপেক্ষিক বলতে রিলেটিভ বোঝাচ্ছে, মানে এটার সাপেক্ষে ওটা।
তার মানে কি আমার সাপেক্ষে যদি ওকে আমি আমার সাপেক্ষে যদি আমি ট্রেনটাকে গতি দেখি, তাহলে ট্রেনটার সাপেক্ষে দেখাবে যে আমি যাচ্ছি উল্টো দিকে। তাহলে সমস্ত কিন্তু আপেক্ষিক। এবার আমি যেগুলো বললাম যে বিভিন্ন বস্তুর ক্ষেত্রে যে বিভিন্ন রকমের নির্দেশতন্ত্র হতে পারে, কিন্তু কোনো বস্তুর ক্ষেত্রে কোন নির্দেশতন্ত্র ব্যবহার করতে হবে, ব্যবহার করলে সুবিধা হবে, সেটা কিন্তু দেখতে হবে। এবং এরকম বিভিন্ন বস্তুর যেরকম আকার আকৃতি অনুযায়ী আমাদেরকে সেই রকম নির্দেশতন্ত্র নিতে হবে। তাহলে এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কার্তেজীয় নির্দেশতন্ত্র। বিজ্ঞানী গণিতজ্ঞ দেকার্ত তিনি এই কার্তেজিয়ান যে এই নির্দেশতন্ত্র আবিষ্কার করেছিলেন, এবং সেই জন্য তার নাম অনুযায়ী, দেকার্তের নাম অনুযায়ী কার্তেজীয় বা কার্তেজিয়ান ফ্রেম অফ রেফারেন্স বলা হয়। ধরো প্রথমে তো আমি দেখে নিই একমাত্রিক। ধরো একটা দড়ি দেওয়া আছে, ঠিক আছে, দড়ি বাঁধানো আছে, এবং একটা ধরো পিঁপড়ে যাচ্ছে, পিঁপড়েটা যাচ্ছে। তো পিঁপড়েটা কোন দিকে যাবে? পিঁপড়েটা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। এটা ধরো এ, এটা বি, ঠিক আছে। এবার তোমাকে বলা হলো যে পিঁপড়েটা এখানে ছিল, পিঁপড়েটা এখানে এলো, তাহলে বলো যে পিঁপড়েটার অবস্থান কত। তা তুমি কি করবে যে না, তুমি এই যে যেখান থেকে শুরু করলো সেটাকে তুমি ও ধরলে, এবং এটা পুরো সরলরেখা নিয়ে নিলে, এবং ধরো এইখানেও পিঁপড়েটা আছে সেটাকে তুমি পি বললে, আর এটাকে তুমি এক্স বললে। এ একটা অ্যাক্সিস বা অক্ষ নিয়ে নিলে, আর এটা হচ্ছে মূলবিন্দু, আর এটা হচ্ছে অক্ষ। তাহলে এই পিঁপড়েটা এদিক থেকে এদিকে যাচ্ছিল, তাহলে তুমি এটা ধরলে যে এখান থেকে এর দূরত্ব হচ্ছে সামথিং এক্স, স্মল এক্স। তার মানে হচ্ছে এটা যদি এখানে যায় তাহলে এক্সটা বেড়ে গেল। তার মানে কি তুমি সমস্ত তার যে অবস্থার পরিবর্তন তুমি এই মূলবিন্দুর সাপেক্ষে তুমি পরিমাপ করতে পারো। যখন এখানে ছিল তখন ছোট ছিল, যখন এখানে গেল তখন এক্স হলো, আর এখানে যখন গেল তখন এক্সের থেকে বেশি হলো। তাহলে ওর পরিবর্তন কিন্তু, ওর অবস্থান কিন্তু তুমি পরিমাপ করতে পারছো, সঠিকভাবে পরিমাপ করতে পারছো, একটা বিন্দু নিয়ে আর একটা অক্ষ নিয়ে। এইটাই হচ্ছে একমাত্রিক নির্দেশতন্ত্র, যেটা কার্তেজিয়ান নির্দেশতন্ত্র, একমাত্রিক, ঠিক আছে। এবার ধরো দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক বলতে আমরা বুঝি যে ধরো একটা চকলেট আছে বা একটা খেলার মাঠ আছে, খেলার মাঠ এরকম হয়, ধরো দ্বিমাত্রিক খেলার মাঠ। খেলার মাঠে ধরে তোমাকে বলা ছিল এইখানে ধরো একটা ফুটবল খেলছে, একটা প্লেয়ার আছে, বলো প্লেয়ারটার অবস্থান কত, বা যেটাকে আমরা বাংলাতে বলি স্থানাঙ্ক বা অবস্থান কত। তুমি কি করবে এই সব ক্ষেত্রে, যে তুমি যদি একটা অক্ষ নিয়ে করে দাও এইভাবে একমাত্রিক একটা সরলরেখা, তাহলে কিন্তু প্রপার সেটা পাবে না। তুমি এটা দূরত্ব বললে এক্স, আবার এরকমও তো হতে পারে যে তুমি এইভাবেও নিতে পারতে, একই দূরত্ব এক্স, কিন্তু এইখানে তো প্লেয়ারটা নেই, এখানে তুমি একমাত্রিকে শুধুমাত্র এক্স দিয়েই তুমি বোঝাতে পারছিলে, কারণ এটা একটা সরলরেখায় সীমাবদ্ধ ছিল। কিন্তু এখানেতে ও একটা সরলরেখা নিলে হবে না, কারণ হাজার সরলরেখা দিয়ে তুমি যেতে পারো, এই এটার মধ্যে আছে। তার মানে কি শুধু এক্স দিয়ে হবে না, তোমাকে আরও একটা নাই, আরও একটা চাই, আরও একটা কিছু চাই, যেটা দিয়ে তোমাকে এটা প্রপারলি ব্যাখ্যা করতে পারবে। তো তখন তোমাকে কী করবে, যে এটার জন্য তুমি কি করবে, যে দুটো অক্ষ নেবে। কী নেবে? দুটো অক্ষ। একটা অক্ষ এইভাবে মূলবিন্দু নিলে ও, ধরো এটা নিলাম মূলবিন্দু ও, এবার হচ্ছে এটা হচ্ছে এক্স নিলাম, এটা ওয়াই। এবার এটা ধরো খেলার মাঠ, এবার কোনো একটা প্লেয়ার এখানে দাঁড়িয়ে আছে, তার অবস্থান আমি পরিমাপ করব। তাহলে কি করব, যে এর পরিমাপের জন্য যে এই যে দূরত্বটা, সেটা আমি কি করব, এইদিকে আমি গেলাম এক্স, এইদিকে গেলাম ওয়াই। তাহলে আমি বলতে পারবো এর যে দূরত্ব, এটা যে যদি প্লেয়ারটা হয় পি, তাহলে এর স্থানাঙ্ক হচ্ছে পি এক্স ওয়াই। এবার তাহলে এই বরাবর এক্স অ্যাক্সিস বরাবর তুমি এক্স দূরত্ব যাও, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর, যেটা তোমার ওয়াই অ্যাক্সিস মানে এটা, তার তুমি সমান্তরালে যাচ্ছ। তো তার মানে কি হচ্ছে, যে এইটা হচ্ছে তুমি ওয়াই দূরত্ব এখানে যাচ্ছ, এবং তুমি এখানে পেয়ে যাচ্ছ জিনিসটাকে। তো আর যে এই যে দূরত্বটা এটা হবে তোমার, যদি ধরো এটা তোমার এটা তোমার কী হচ্ছে, এটা তোমার ভূমি, এটা হচ্ছে তোমার লম্ব, তাহলে এটা হবে √, এটা তোমার 90 ডিগ্রি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে তুমি বলতে পারছো যে তার দূরত্ব হচ্ছে √, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কিন্তু কোথায় সেটা তুমি বলে দিতে পারছো।
তো এইভাবে এটাকে বলা হয় দ্বিমাত্রিক। তাহলে দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র, এক্ষেত্রে তোমাকে দুটো অক্ষ নিতে হবে, দুটোই পরস্পরের 90 ডিগ্রি বা লম্ব হবে, যে ও এক্স আর ওয়াই দুটো অক্ষ, আর তারপরে তুমি তার অবস্থান পরিমাপ করতে পারছো। এবার ধরো তোমাকে বলা হলো আরেকটা হচ্ছে ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক বলতে ওকে, ত্রিমাত্রিক বলতে বোঝাচ্ছে এরকম বস্তু। তো ত্রিমাত্রিক বলতে যেমন ধরো কিউব হয়ে গেল, বা ধরো একটা ধরো লুডোর যেটা আমরা খেলি, লুডোর গুঠি সেটা দেখো, বা যদি একটা স্পিকার দেখো বা একটা ঘড়ি দেখো, তো এই সমস্ত ক্ষেত্রে তুমি দেখবে এটা ত্রিমাত্রিক। তো এই ক্ষেত্রে যদি কোনো একটা বিন্দুর পরিমাপ করতে হয়, তাহলে তুমি কি করবে? তাহলে তুমি এখানে কিন্তু যে ধরো এরকম আছে, এটা হচ্ছে একটা কিউব নিলাম, ওকে। তাহলে তোমাকে এক্ষেত্রে কী করতে হবে, যে তিনটে অ্যাক্সিস নিতে হবে, একটা হচ্ছে এক্স, একটা ওয়াই আর একটা জেড, তিনটে অক্ষ নিলাম, এক্স ওয়াই জেড। তারপরে তুমি ধরো কোনো একটা জিনিস এখানে আছে, তুমি কি করবে, এক্স অক্ষ বরাবর এক্স দূরত্বে যাও, তারপর ওয়াই অক্ষ বরাবর ওয়াই দূরত্বে যাও, তারপরে জেড দূরত্ব বরাবর জেড যাও। তাহলে তুমি কিন্তু এই অবস্থান পরিমাপ করতে পারবে, এবং সেটাকে তুমি বলছো এক্স ওয়াই জেড। এবং এই মূল বিন্দু ও থেকে পি এর দূরত্ব কত হবে, ওপি দূরত্ব কত হবে, √(x² + y² + z²। এইভাবে তুমি এটাকে কোনো একটা বস্তুর অবস্থান পরিমাপ করতে পারছো ত্রিমাত্রিক দেশে। তো সেই জন্য এটাকে বলে ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র। তো এইগুলো হচ্ছে কার্তেজিয়ান, একমাত্রিক, দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিক। এবার ধরো কোনো একটা বস্তু, কার্তেজিয়ানের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, যে অক্ষগুলো কিন্তু পরস্পরের লম্ব, যে অ্যাক্সিস এক্স আর ওয়াই কিন্তু এখানে 90 ডিগ্রি, আবার এক্স আর ওয়াই যদি নাও, এই যে জেড হবে, জেড কিন্তু ওয়াইয়ের সাথে 90 ডিগ্রি করবে, জেড এক্সের সাথে 90 ডিগ্রি করবে, এক্স ওয়াইয়ের সাথে 90 ডিগ্রি আনবে, মানে তিনটে অ্যাক্সিসই কিন্তু পরস্পরের লম্বভাবে থাকবে। এইটাই হচ্ছে কার্তেজীয়। ওকে, তো যাই হোক, এবার হচ্ছে পোলার নির্দেশতন্ত্র, পোলার ফ্রেম অফ রেফারেন্স। এক্ষেত্রে কী হয়, যে ধরো তোমার কাছে একটা বোতাম আছে, ঠিক আছে, এটা একটা দ্বিমাত্রিক দেশ, তিনমাত্রিক নয়, বোতাম আছে এরকম গোল। এক্ষেত্রে তুমি যদি লম্ব নিয়ে কোনো একটা অক্ষ নিয়ে এভাবে করো, তোমার কিন্তু খুব অসুবিধা হবে, কারণ এটা কিন্তু গোল, এবং কোনো একটা জায়গায় কোনো একটা বিন্দুর অবস্থান পরিমাপের জন্য তুমি এইভাবে এই বক্র জিনিসটাকে তুমি পরিমাপ করতে পারবে না এই লম্ব জিনিস নিয়ে। তার মানে তোমাকে এমন একটা নির্দেশতন্ত্র ব্যবহার করতে হবে যেখান থেকে এটার পরিমাপ করতে, কোনো একটা বিন্দুর অবস্থান পরিমাপ করতে সুবিধা হয়। তো সেই ক্ষেত্রেই আমরা ব্যবহার করি পোলার ফ্রেম অফ রেফারেন্স বা পোলার। তো কী করতে হবে না, ধরো তোমার কাছে এরকম একটা বস্তু আছে, তুমি কার্তেজিয়ানে তুমি কী করলে, যে এভাবে ও আর এক্স নিয়ে নিলে, ঠিক আছে, কিন্তু কার্তেজিয়ান তুমি পরিমাপ করতে পারবে না। এবার আমি কি করব, ধরো এখানে একটা বস্তু আছে, আমি কি করলাম, যে এই যে এর একটা ব্যাসার্ধ থাকবে, এটাকে আমি আর নিয়ে নিলাম, আর এর যে বিন্দুটা আছে পি, এটার কিন্তু দূরত্ব আর, ব্যাসার্ধ। এবার এখানে একটা কোণ নিয়ে নিলাম, তার মানে কি, আমি এইভাবে প্রথমে একটা অক্ষ নিলাম যেটাকে আমি ও এক্স বলছি, তারপরে হচ্ছে সেটাকে আমি একটা কোণ বরাবর ঘুরলাম, মানে একটা অ্যাঙ্গেল নিলাম, তারপরে সেখানে পৌঁছে গেলাম। তার মানে কি, এটার পজিশন হচ্ছে আর থিটা। এবার যদি থিটা তুমি চেঞ্জ করো, যদি তোমার থিটা এখানে হলো, এটা থিটা হতে পারে, এটা তোমার 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 50 ডিগ্রি, 80 ডিগ্রি, তোমার এইভাবে যত থিটা তুমি বাড়াতে থাকবে, তুমি প্রত্যেকটা পয়েন্টকে তুমি পরিমাপ করতে পারবে। তার মানে কি, আবার তুমি যদি ভিতরের কোনো একটা বস্তু নাও, তার মানে আর কমে যাবে, কিন্তু তোমার অ্যাঙ্গেল বা কোণটা কিন্তু থাকবে। তার মানে কি, আর বাড়তে কমতে পারে দূরত্বটা, আর থিটাও বাড়তে কমতে পারে। তার মানে কি, দুটো স্থানাঙ্ক দিয়ে তুমি এটাকে ব্যাখ্যা করতে পারছো। তাহলে এই সমস্ত বস্তু, যারা পিৎজা হয়ে গেল,
বোতাম হয়ে গেল, ঘড়ি হয়ে গেল, একটা কয়েন নাও, কয়েন হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু তুমি এই পোলার নির্দেশতন্ত্র ব্যবহার করে ইজিলি তুমি কোনো একটা বস্তু, কোনো একটা বিন্দুর অবস্থান পরিমাপ করতে পারো। এবার ধরো তোমার কাছে একটা বস্তু আছে, যেমন ধরো গোলাকার, ধরো পৃথিবী আছে, ফুটবল আছে, একটা আয়রন ছোট বল আছে। এই ক্ষেত্রে কোনো একটা বিন্দু আছে যার বলা হলো যে পরিমাপ করতে হবে, অবস্থান কোথায় আছে সেটা পরিমাপ করতে হবে। তাহলে তুমি কি করবে না, এরকম একটা কোনো একটা বিন্দু আছে পি, এটা ধরো বিন্দু, কি করবে এক্ষেত্রে প্রথমত হচ্ছে তুমি ওএক্স আর ওএক্স ওয়াই ওজেড তিনটে অ্যাক্সেস নিয়ে নিলে, এটা ওএক্স, এটা ওয়াই, এটা ওজেড, ঠিক আছে। এবার হচ্ছে তোমাকে কি করতে হবে এক্ষেত্রে, যেটা হচ্ছে তুমি যদি শুধুমাত্র ওএক্স ওয়াই দিয়ে হবে না, এক্ষেত্রে তোমাকে ইউজ করতে হবে গোলীয় নির্দেশতন্ত্র। তো সেটা কি করে না, তোমার যেখানে আছে সেটার থেকে ও থেকে মূলবিন্দু থেকে, যেটা গোলকের কেন্দ্র, সেটাকে ও ধরে নিয়ে সেখান থেকে বিন্দুটা অবধি দাগ টেনে নিলে, এটা হচ্ছে আর। তাহলে একটা হলো আর, আর সেই আর বা সেই যে ওপি, এই যে ওপি জেড অ্যাক্সিসের সাথে, জেড অক্ষের সাথে অ্যাঙ্গেল করছে থিটা, ওকে। তার মানে এই যে এক্সওয়াই প্লেনের সাথে অ্যাঙ্গেল করছে 90 মাইনাস থিটা, ওকে। এবার এই ওপির যদি অভিক্ষেপ নিই, এই যে এক্সওয়াই প্লেনে, এই লালটা আছে এক্সওয়াই প্লেন, এক্সওয়াই প্লেনে যে অভিক্ষেপ নিই ডট 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 করে, তাহলে এই যে দূরত্বটা হলো এটা হচ্ছে ওপি প্রাইম। এই ওপি প্রাইম এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল করছে ফাই। তিনটে জিনিস নিলাম, এটা আর থিটা ফাই। তাহলে এই ফাই অ্যাঙ্গেল হচ্ছে ওপি প্রাইম, ওপি প্রাইম হচ্ছে ওপির অভিক্ষেপ এক্স ওয়াই প্লেনে। এবার এই ওপি প্রাইম এক্স অ্যাক্সিসের সাথে ফাই কোণ করছে, তার মানে কি ওপি প্রাইম ওয়াইয়ের সাথে কত কোণ করছে 90 মাইনাস ফাই, ওকে। এবার তুমি যদি সেই জিনিসটাকে তুমি যদি এইভাবে দেখো, যে ধরো এটা হচ্ছে তোমার পি বিন্দু, এবার তাহলে হচ্ছে এটা হচ্ছে আর, এটা থিটা, এটা হচ্ছে ফাই। তার মানে হচ্ছে তুমি যদি দেখো তাহলে এটা হচ্ছে আর, তাহলে ও পি এর জেড অ্যাক্সিসের ওপর অভিক্ষেপ কত হবে, তাহলে এখান থেকে এতটা দূরত্ব কত হবে, এটা হবে, তাহলে এটা যদি জেড হয় তাহলে জেড হবে আর কস থিটা। তাহলে এটা হবে আর এর, এখানে থিটা আছে, তাহলে এটার এইদিকে হচ্ছে আর কস থিটা। সেরকম ওপি প্রাইমের দূরত্ব কত হবে, এটা হচ্ছে থিটা 90 মাইনাস থিটা, মানে আর কস 90 মাইনাস থিটা। তাহলে ওপি প্রাইম, এটা হচ্ছে ওপি প্রাইম, ওপি হচ্ছে প্রাইম হচ্ছে আর কস 90 মাইনাস থিটা, মানে হচ্ছে আর সাইন থিটা, ওকে। তাহলে এই ওপি প্রাইম হচ্ছে আর তার প্রজেকশন, এটা হচ্ছে 90 মাইনাস থিটা এই অ্যাঙ্গেলটা, তার মানে হচ্ছে আর কস 90 মাইনাস থিটা, মানে হচ্ছে আর সাইন থিটা। এবার এই যে ওপি প্রাইম এক্স অ্যাক্সিসের সাথে ফাই কোণ করছে, তাহলে এক্স কত, এক্স হচ্ছে ওপি প্রাইম কস ফাই, আর ওয়াই কত ওপি প্রাইম কস, এবার ওপি প্রাইম ওয়াইয়ের সাথে করছে 90 মাইনাস ফাই, মানে হচ্ছে ওপি প্রাইম সাইন ফাই। এবার তুমি বসাও, তাহলে এক্স সমান হচ্ছে ওপি প্রাইম মানে আর সাইন থিটা, তাহলে আর সাইন থিটা কস ফাই, আর ওয়াই সমান হচ্ছে ওপি প্রাইম মানে হচ্ছে আর সাইন থিটা, তাহলে আর সাইন থিটা সাইন ফাই। আর জেড তো তুমি জানোই, জেড হচ্ছে আর কস থিটা। এইটা হচ্ছে তোমার যে কার্তেজিয়ান এক্স ওয়াই জেডের সাথে আর থিটা ফাই, যেটা গোলীয় ফ্রেম অফ রেফারেন্স, তার সম্পর্ক। এবার এখান থেকে তুমি দেখতে পাবে যে তুমি যদি এরকম করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি বার করো, তাহলে দেখবে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার ফাই প্লাস হচ্ছে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার ফাই। তার মানে যে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা যদি কমন নাও, তাহলে কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই, আর এটা তো 1, তার মানে হচ্ছে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তার মানে হচ্ছে আর সাইন থিটা সমান হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আবার আর কস থিটা সমান হচ্ছে জেড। তার মানে হচ্ছে সাইন থিটা বাই আর সাইন থিটা বাই আর কস থিটা সমান হচ্ছে ট্যান থিটা সমান হচ্ছে
রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড, আর থিটা সমান হচ্ছে ট্যান ইনভার্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড। এবার যদি তুমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার করো, তুমি এটা পাচ্ছি না, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস জেড স্কোয়ার হচ্ছে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, তো এখান থেকে আর স্কোয়ার, তার মানে আর সমান হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা হচ্ছে আর এটা হচ্ছে থিটা। ওকে, আর তুমি ফাই তো অবশ্যই পেয়ে যাবে, তুমি যদি এক্স বা ওয়াই বাই এক্স করো তাহলে পাবে এই আর সাইন থিটা সাইন ফাই বা আর সাইন থিটা তাহলে পাবে ট্যান ফাই, তাহলে ফাই সমান পেয়ে যাবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে তুমি দেখছো যে আর থিটা ফাইকে আমি এক্স ওয়াই জেড দিয়েও লিখতে পারলাম, আবার এক্স ওয়াই জেডকেও আর থিটা ফাই দিয়ে লিখতে পারলাম। তো এইভাবে তুমি কার্তেজিয়ান আর তুমি গোলীয় ফ্রেম অফ রেফারেন্সের সম্পর্ক লিখতে পারো। আর লাস্টে যেটা আমি বলবো সেটা হচ্ছে চৌআকৃতি নির্দেশতন্ত্র বা সিলিন্ড্রিক্যাল ফ্রেম অফ রেফারেন্স। এবার ধরো এমন কোনো বস্তু আছে যেমন ধরো বাড়িতে আমরা খুব ব্যবহার করি গ্যাস সিলিন্ডার বা ধরো ড্রাম, এর আকৃতি কিন্তু একটা সিলিন্ডারের মতো। সিলিন্ডারে কী থাকে, একটা নিচে একটা গোল জিনিসটা থাকে আর উঁচু থাকে এরকম, তার মানে কি একটা হাইট থাকে, উচ্চতা থাকে, একটা নিচে একটা পাদদেশ থাকে যেটাকে বলা হয় বেস, তার একটা রেডিয়াস বা ব্যাসার্ধ থাকে। অথবা এবার ধরো তুমি আমি বলছিলাম যে এই রকম যদি বস্তু থাকে শুধুমাত্র এইরকম, তাহলে পোলার নিতে হয়, তার মানে কি আর থিটা নিতে হয়। এবার তার সাথে জাস্ট একটা উপরে এরকম আছে, তার মানে একটা উচ্চতা আছে জেড, তাহলে কিচ্ছু নিতে হবে না। আরের বদলে আমি এখানে লিখব রো, থিটার বদলে আমি লিখব ফাই আর জেড। এইটাই হচ্ছে সিলিন্ড্রিক্যাল রেফারেন্স বা চৌআকৃতি নির্দেশতন্ত্র। সেখানে কিন্তু তিনটে জিনিস ব্যবহার করো, রো ফাই জেড। এবং সেটাকে যদি এই পিকচারে দেখো যে কোনো একটা যদি এরকম নিয়ে নাও, এর মূল বিন্দু এটা এক্স, এটা ওয়াই, তুমি এইটাকে বলছো রো, এটাকে বলছো রো, এটা এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল করছে ফাই আর এই ডিস্টেন্স হচ্ছে জেড। এবার কোনো একটা বস্তু ধরো এখানে আছে পি, এটা দূরত্ব ধরো জেড, তার মানে কি এটা হবে রো ফাই জেড। তাহলে এটা হচ্ছে দূরত্ব হচ্ছে রো, সেটা তোমার ব্যাসার্ধ হতে পারে যে কোনো, বা তার ভিতরেও হতে পারে কোনো বস্তু। সেই দূরত্ব গেলাম এক্স অ্যাক্সিসে কতটা অ্যাঙ্গেলে গেলাম, দূরত্ব গেলাম, তারপর উপরে চলে গেলাম। তাহলে প্রথমে তো হচ্ছে মূল বিন্দু থেকে প্রথমে হচ্ছে আমাকে আর বরাবর যেতে, প্রথমে এক্স অ্যাক্সিস বরাবর আমি কত দূরত্ব গেলাম, তারপরে অ্যাঙ্গেলে গেলাম, সেই অ্যাঙ্গেল থেকে উপরে চলে গেলাম, এরকম। এইভাবে কোনো বস্তুর পরিমাপ করা যায়। এবার ধরো তাহলে এখান থেকে কী বলছি, জেড তো জেড হচ্ছে এখানে, আর এক্স সমান লিখতে পারি ও রো কস ফাই, আর যে ওয়াই সমান হচ্ছে রো সাইন ফাই, বা রো কস -90 মানে হচ্ছে রো সাইন ফাই। তাহলে এই দুটো যদি আমি স্কোয়ার করে যোগ করি, তার মানে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত পাবো, রো স্কোয়ার কস স্কোয়ার ফাই প্লাস রো স্কোয়ার মানে রো স্কোয়ার। তাহলে রো পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার রুট, আর এটা এক্স ওয়াই বাই এক্স যদি করি তাহলে কী পাবো, তাহলে সাইন ফাই বা কস ফাই বা ট্যান ফাই, তাহলে ফাই সমান কত পাবো ট্যান ইনভার্স এক্স, আর জেড সমান জেড। তাহলে রো ফাই জেডের সাথে এক্স ওয়াই জেডের সম্পর্ক পেলাম, আবার এক্স ওয়াই জেডকে আমি রো ফাই আর জেড দিয়েও প্রকাশ করতে পারলাম। তাহলে এইভাবে চৌআকৃতি নির্দেশতন্ত্রে তুমি হচ্ছে কার্তেজিয়ান ও চৌআকৃতি নির্দেশতন্ত্রের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারো। ওকে, তো এই হচ্ছে বিভিন্ন বস্তুর ক্ষেত্রে তোমার যেরকম বস্তু সেই রকম বস্তু হিসাবে তোমাকে তার একটা সেই রকম নির্দেশতন্ত্র তোমাকে ব্যবহার করতে পারো। যদি তোমার সিলিন্ড্রিক্যাল বা চৌআকৃতি বস্তু হয় তাহলে চৌআকৃতি নির্দেশতন্ত্র ব্যবহার করতে হবে। তোমার যদি স্ফেরিক্যাল হয় তাহলে বল হলো, ফুটবল হলো, পৃথিবী হলো, সেক্ষেত্রে স্ফেরিক্যাল বা গোলীয় নির্দেশতন্ত্র। যদি তোমার বোতামের মতো বা কয়েনের মতো কোনো কিছু হয়, একটা পাতলা একটা গোল কালারের গোল মতো কোনো একটা বস্তু, তাহলে সেখানে কিন্তু কী করতে হয় পোলার নির্দেশতন্ত্র, সেখানে আর থিটা, এটা কিন্তু দ্বিমাত্রিক। তারপরে হচ্ছে ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র, এক্ষেত্রে হচ্ছে কার্তেজিয়ান নিলে যেন বক্স হয়ে গেল, কিউব হয়ে গেল, ঘর হতে পারে। দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র কার্তেজিয়ান, যেটা হচ্ছে তোমার খেলার মাঠ হয়ে গেল, কোনো একটা খাতা হয়ে গেল বা চকলেট হয়ে গেল এরকম। আর
একমাত্রিক হচ্ছে যেখানে তুমি হচ্ছে একটা সরলরেখায় যদি কোনো কিছু যায় তাহলে সেটাকে একমাত্রিক নির্দেশযন্ত্র। এইভাবে তুমি বিভিন্ন বস্তু বিভিন্ন মানে যেরকম বস্তু হবে সেই মতো তোমাকে নির্দেশযন্ত্র নিতে হবে। তো আজকের এই ভিডিওতে এতটাই। বুঝতে পারলে অবশ্যই ঠিক আছে, যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করো বা আমাকে পার্সোনালি মেসেজ করো। ওকে, থ্যাংক ইউ।